আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাসিব অ্যাকাউন্টিং জোন। আজকে আমরা শিখব ব্যয় সংক্রান্ত জাবেদা এবং ব্যয় সংক্রান্ত জাবেদা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা ব্যয় সংক্রান্ত জাবেদা নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট আর ব্যয় হ্রাস পেলে হয় ক্রেডিট। তাহলে দেখো আমি তাহলে আজকে জাবেদা শুরু করি। প্রথমে আমি লিখছি বেতন প্রদান 10,000 টাকা। বেতন প্রদান মানে দেওয়া। কাকে দিছি? আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কর্মচারীকে দিছি বা কাউকে দিছি। তা বেতন প্রদান 12,000 টাকা। বেতন যেহেতু আমার ব্যয়, তাহলে আমার ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট। এই জন্য বেতন হিসাব ডেবিট। প্রদান মানে কি? দেওয়া। কি দিছি? অবশ্যই টাকা দিছি। নগদান হিসাব ক্রেডিট। 2 নম্বরে আমি লিখলাম ভাড়া প্রদান 10,000। ভাড়া কি? ভাড়া হচ্ছে কি? ভাড়া হচ্ছে ব্যয়। যেমন গাড়ি ভাড়া হতে পারে, পণ্য ক্রয়ের জন্য গাড়ি ভাড়া হতে পারে, বা দেখা গেল প্রতিষ্ঠানের কর্মচারী কোনো কাজে গেছে, প্রতিষ্ঠানের কাজে, তার জন্য রিক্সা ভাড়া হতে পারে। তা ভাড়া হচ্ছে ব্যয়। ভাড়া প্রদান 2,000 টাকা। তা ভাড়া ব্যয়, তাই ব্যয় বাড়ছে, ব্যয় বাড়লে ডেবিট, এর জন্য ভাড়া হিসাব ডেবিট। আর প্রদান মানে দেওয়া, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। এবার বলছে মজুরি প্রদান 600 টাকা। মজুরি কারা পায়? লেবার পায়। তা প্রতিষ্ঠানে কোনো লেবার কাজ করছে, সেজন্য তাকে মজুরি দেওয়া হয়েছে। তা মজুরি প্রদান কি? মজুরি ব্যয়, মজুরি হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। মণিহারি করায় 1,000 টাকা। মণিহারি কি? মণিহারি নিয়ে আলোচনা আছে, আমরা এখনই করব। তা মণিহারি করায় 1,000 টাকা। মণিহারি হচ্ছে আমার ব্যয়। মণিহারি কাকে বলে একটু দেখো, এই যে নোট নাম্বার 1-এ আমি লিখছি, খাতা, কলম, পেন্সিল, স্কেল, রাবার, কালি, এগুলোকে বলা হয় মণিহারি। তুমি যদি খাতা কিনো, তুমি লিখতে পারবে না খাতা হিসাব। তুমি যদি লেখো কলম করলে কলম হিসাব লিখতে পারবে না। পেন্সিল, রাবার, স্কেল, কালি, এগুলো লিখতে পারবে না যে পেন্সিল হিসাব, কালি হিসাব। কেন? কারণ এগুলো হচ্ছে স্টেশনারি। স্টেশনারির বাংলা হচ্ছে মণিহারি। তা দেখো মণিহারি করায় 1,000 টাকা। তাহলে যাবে থাকি মণিহারি হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট। যেমন দেখো এই জাবেদাটা আমরা একটু হাইড করে রাখি, পরে বলবো। দেখো এখানে লেখা আছে খাতা ও কলম করায়। খাতা ও কলম, খাতা এবং কলম করায়, তাহলে তুমি কি লিখতে পারবা খাতা ও কলম করায় ডেবিট? না। তাহলে খাতা ও কলম হচ্ছে মণিহারি, তোমাকে এই নোটটা মুখস্থ করতে হবে। এই জন্য মণিহারি হিসাব ডেবিট। করাই করছি, কিছু বলা নেই, আমরা আগে থেকে শিখে এসেছি। কিছু না বলা থাকলে লেনদেন নগদ, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। পেন্সিল ও স্কেল করায়, পেন্সিল ও স্কেল করায়, এগুলো কি? এগুলো মণিহারি, এই জন্য মণিহারি হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে দেখো এই জাবেদাটা দেখো, বিজ্ঞাপন খরচ প্রদান। বিজ্ঞাপন মানে কি? একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, তাকে বাংলায় বলা হয় বিজ্ঞাপন খরচ। তা আমাদেরকে কী দিতে হয়? বিজ্ঞাপন দিতে হয়। বিজ্ঞাপন অনেকভাবে হতে পারে, যেমন লিফলেট বিতরণ করে বিজ্ঞাপন হয়, পত্রিকাতেও বিজ্ঞাপন হয়, মাঝে মাঝে টিভিতেও অ্যাড দেওয়া হয়, তাকেও বিজ্ঞাপন হয়। তা বিজ্ঞাপন হচ্ছে প্রতিষ্ঠানের জন্য খরচ। তাহলে বিজ্ঞাপন খরচ প্রদান, তাহলে যাবে দেখি এটা ব্যয়, এজন্য বিজ্ঞাপন হিসাব ডেবিট। কিছু বলা নাই, দিছি, নগদে টাকা দিছি, নগদান হিসাব ক্রেডিট। তারপরে দেখো লভ্যাংশ প্রদান। লভ্যাংশ প্রদান মানে কি? লাভের অংশ আমি দিছি। কাকে দিছি? প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে দিছি, বা শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে নিছি। তা লভ্যাংশ প্রদান মানে দিছি। তা লভ্যাংশ ব্যয়, এজন্য লভ্যাংশ হিসাব ডেবিট। কিছু না বলা থাকলে লেনদেন নগদের জন্য নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জ 1,000 টাকা। ব্যাংক চার্জ কি? একটু ক্লিয়ারভাবে শুনবা। এই ব্যাংক চার্জ শব্দের অর্থ হচ্ছে ব্যয়। তা ব্যাংক চার্জ কেন ব্যয়? কারণ আমি যদি ব্যাংকে টাকা জমা রাখি, ব্যাংক আমার কাছ থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ খরচ কেটে নেয়। আর এই খরচটা ব্যাংক আমাদের কাছে চায় না যে স্যার দেন বা ভাই দেন। কারণ আমরা দেখবা ব্যাংকে টাকা রাখি, আমি যদি আজকে ব্যাংকে 1 লক্ষ টাকা রাখি, ব্যাংক আমাকে 1 মাস পর 1,09,000 টাকা দেবে। তা দেখা যাবে 900 টাকা আমার লাভ। কিন্তু এই লাভের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে আমার কিছু টাকা ব্যাংক কী করে? খরচ কেটে নেয়। এই টাকাটা কিন্তু ব্যাংক আমাদের কাছে চায় না, অটোমেটিক ব্যাংক তার অ্যাকাউন্ট থেকে কি আউট করে নেয়। এজন্য ব্যাংক চার্জ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য কি? প্রতিষ্ঠানের খরচ। এজন্য ব্যাংক চার্জ যেহেতু ব্যয় বাড়লে ডেবিট, এজন্য ব্যাংক চার্জ ডেবিট। আর ক্রেডিট হবে ব্যাংক ক্রেডিট। মাঝে মাঝে অনেকে নগদ লেখে, তার নগদ লিখলেও ঠিক, কিন্তু নগদটা না লেখাই ভালো, কারণ ব্যাংক চার্জের টাকাটা ব্যাংক অটোমেটিক কেটে নেয়। এই জন্য তোমরা ব্যাংক লেখার চেষ্টা বেশি করবা। ব্যাংক চার্জ কি? ব্যয়। এবার বলছে পরিবহন খরচ প্রদান 2,100 টাকা। পরিবহন মানে কি? গাড়িতে করি কোনো পরিবহন খরচ করছি, তো পরিবহন খরচ হচ্ছে ব্যয়। তাহলে ব্যয় বাড়লে ডেবিট, পরিবহন খরচ ডেবিট। ক্রেডিট কি? নগদান ক্রেডিট। ব্যাংক জমাতিরিক্তের সুদ 2,000 টাকা। স্যার ব্যাংক জমাতিরিক্ত কি? ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে চলতি দায়, আর যে কোনো দায়ের সুদ হচ্ছে কি? ব্যয়। যেমন তুমি ব্যাংক থেকে ঋণ নিছো, ঋণ কি দায় না? তা ঋণের সুদ তোমাকে দিতে হবে না, এটা তোমার ব্যয়। এই জন্য ব্যাংক জমাতিরিক্তের সুদ হচ্ছে ব্যয়। তাহলে ব্যাংক জমাতিরিক্তের সুদ ডেবিট আর ব্যাংক ক্রেডিট। নগদ লিখলেও ভুল হবে না। তা লিখি দিই আমি তোমাদের এখানে নগদ, যদি তোমরা নগদও লেখো তাও কোনো ভুল হবে না। আচ্ছা, সাপ্লাইজ খরচের জন্য জাবেদা। সাপ্লাইজ হচ্ছে সম্পদ। সাপ্লাইজ কিনলে জাবেদা হয় সাপ্লাইজ ডেবিট, নগদান ক্রেডিট। আর সাপ্লাইজ খরচ হলে জাবেদা হচ্ছে সাপ্লাইজ খরচ ডেবিট আর নগদান ক্রেডিট। সাপ্লাইজ খরচ মানে সাপ্লাইজ ব্যয় হয়েছে, মানে কি? ব্যবহার করছি। সাপ্লাইজ মানে সরবরাহ। তুমি যদি গ্যাস সরবরাহ করো ব্যবহার হয়, তুমি যদি বিদ্যুৎ সরবরাহ করো ব্যবহার হয়, তাহলে এটা হচ্ছে খরচ। তাহলে সাপ্লাইজ খরচের জাবেদা হচ্ছে সাপ্লাইজ খরচ ডেবিট আর নগদান ক্রেডিট। কারণ ব্যয় বৃদ্ধি পেয়েছে।
ঋণের সুদের জন্য জাবেদা। ঋণের সুদ কি? আমি ঋণ নিয়েছি, এটা আমার জন্য দায়। তাই ঋণের সুদ কি? আমার ব্যয় না? তা ব্যয় বাড়লে ডেবিট না? এই জন্য ঋণের সুদ ডেবিট আর নগদান ক্রেডিট। অনাদায়ী পাওনা এবং কুঋণ, এটা খুব ভালো করে বুঝবা। অনাদায়ী পাওনার আরেকটা নাম হচ্ছে কুঋণ। যেমন আমরা বলি ড্যাডি, পাপা, আব্বু। ড্যাডি যে কথা, বাবাও সে কথা, আব্বুও সে কথা। তা সেরকম অনাদায়ী পাওনার আরেকটা নাম হচ্ছে কুঋণ। তা অঙ্কে যেটাই লেখা থাকুক তোমরা সেই অনুযায়ী অঙ্ক করবা। স্যার অনাদায়ী পাওনাটা কাকে বলে যদি একটু বলেন? অনাদায়ী পাওনা কাকে বলে? প্রাপ্য হিসাবের যে টাকাটা আদায় হয় না তাকে বলা হয় অনাদায়ী পাওনা। যেমন তুমি একজনের কাছে 10,000 টাকা পাও, তুমি চিন্তা করতেছো আমি যদি হালখাতা করি তাহলে আমি 7,000 টাকা পেতে পারি। তাহলে যে তুমি যে 3,000 টাকাটা পাবা না, তুমি অনুমান করছো, এটাকে বলা হয় অনাদায়ী পাওনা বা কুঋণ। তাহলে অনাদায়ী পাওনা বা কুঋণ হচ্ছে এটা ব্যয়। ক্লিয়ার? তাহলে অনাদায়ী পাওনা বা কুঋণের জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা ডেবিট বা কুঋণ ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। স্যার কেন প্রাপ্য হিসাব ক্রেডিট? কারণ প্রাপ্য হিসাব এই কারণে ক্রেডিট, প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ। তুমি একজনের কাছে টাকা পাইতা 10,000, কিন্তু তুমি এখন টাকা পাচ্ছ 7,000 টাকার মতন, 3,000 টাকা কম পাওয়া, এতে তোমার সম্পদ হ্রাস পাচ্ছে। ক্লিয়ার? এই জন্য অনাদায়ী পাওনা বা কুঋণের জাবেদা অনাদায়ী পাওনা থাকলে অনাদায়ী পাওনা ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট, কুঋণ থাকলে কুঋণ ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট। আর অবচয়ের জন্য জাবেদা, এই জাবেদাটা একটু ভালো করে দেখো, এখানে জায়গা না থাকার কারণে আমরা এইভাবে লিখে দিচ্ছি। অবচয়ের জন্য জাবেদা হচ্ছে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আমি এখানে কোনো টাকা লিখি নেই, তোমরা টাকা লিখলে লিখে নিও। তা এখন প্রশ্ন হচ্ছে স্যার অবচয় কাকে বলে? সবসময় মনে রাখবা স্থায়ী সম্পত্তির ক্ষয়কে বলা হয় অবচয়। যেমন অবচয় কার হয়? অবচয় হয় দালান কোঠার, অবচয় হয় যন্ত্রপাতির, অবচয় হয় ফার্নিচারের। মনোযোগ সহকারে বুঝবা। এক কথা স্থায়ী সম্পত্তির কী হয়? অবচয় হয়। অবচয়ের জাবেদা একটাই, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। মনে রাখবা একটা স্থায়ী সম্পত্তি আছে যার কোনো অবচয় হয় না, সেটা হচ্ছে ভূমি। ভূমি ব্যতীত সব স্থায়ী সম্পত্তির অবচয় হয়। আর যে কোনো স্থায়ী সম্পত্তির অবচয়ের জাবেদা একটাই, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এই ছিল আমাদের ব্যয় সংক্রান্ত জাবেদা। তোমরা এই জাবেদাগুলো যদি খুব ভালো করে আইডেন্টিফাই করতে পাও তাহলে ইনশাআল্লাহ তোমাদের অঙ্কের মধ্যে কোনো প্রবলেম হবে না। যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে, আমার লেকচারটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।